রোশনি এখন বসে আছে নিজের মা বাবার সামনে সোফায়। সে বাড়িতে এসেছে বেশ কিছুক্ষণ আগে। বাড়িতে এসে থেকেই লক্ষ্য করছে তার মা বাবা তার সাথে অদ্ভুত ব্যবহার করছে। অদ্ভুত বলতে তার সাথে কোনো রকম অতিরিক্ত কথা বলছে না। আসার পরই শুধু তার মা তাকে বলেছিল ফ্রেশ হতে। ফ্রেশ হওয়ার পর খাবার খেয়ে যখন নিজের রুমে যাচ্ছিল তখন মিসেস রোহিণী বললেন একটু রেস্ট নিয়ে একটু পর নিচে আসতে। এর মধ্যে বাবা তার সাথে একটা কথা বলেনি, এ ব্যাপারটায় সে বেশি কষ্ট পাচ্ছে। সে ভেবে পাচ্ছে না হঠাৎ কি এমন হলো যে পাপা মৌনব্রত পালন করছে। একটু রেস্ট নেওয়ার পর তার ছোট ভাই এসে তাকে বলল মা বাবা তাকে ডাকছে। সে চশমাটা চোখে দিয়ে ভয় ভয় নিচে গেল। এরপর থেকে এখানে বসা, এখন অবধি কেউ একটা কথা বলেনি তার সাথে। অনেকক্ষণ পর মিসেস রোহিণী নীরবতা ভাঙলেন। আমরা এখন তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি কোনো রকম মিথ্যা ছাড়া সত্য উত্তর দিবে। আচ্ছা, তোমার বিয়ে হয়েছে? রোশনি চমকে উঠল। এই কথা তার মা বাবা জানলো কিভাবে? যে কথা জিদান আর সে ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তি জানে না, সে কথা মা বাবা অবধি পৌঁছালো কিভাবে? ভয়ে রোশনির হাত দুটো কাঁপতে লাগলো। মিসেস রোহিণী খুব সূক্ষ্ম দৃষ্টিতে সেদিকে দেখলেন। এবার নিয়াজ সাহেব বেশ গম্ভীর স্বরে বললেন, উত্তর দাও। বাবার কথার বিপরীতে কেন যেন রোশনি মিথ্যেটা বলতে পারল না। ভয়ে গলা জমে আসছে, তবুও সে কোনো রকমে মাথা নিচু করে জবাব দিল, হ্যাঁ। যার সাথে বিয়ে হয়েছে ছেলেটাকে কি তুমি ভালোবাসো? হ্যাঁ। তোমাদের ডিভোর্স হয়েছে? না। তোমার মাম্মা যে বিয়েটা ঠিক করেছে সেটা কি তুমি এজন্যই করতে চাইছিলে না? হ্যাঁ। বলতে বলতে রোশনির চোখ থেকে টুপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। মিসেস রোহিণী এবার বললেন, ঘরে যাও। রোশনি পাথরের মতো উঠে ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো। এর মধ্যে মিসেস রোহিণীর কথায় থেমে গেল। 2 দিন পর তোমার বিয়ে, তোমার যে ফ্রেন্ডকে ইনভাইট করার আছে করে নাও। এবার রোশনি পিছু ঘিরে দৌড়ে এসে মা বাবার পায়ের কাছে বসে পড়ল। অঝরে কাঁদতে কাঁদতে মা বাবার পা ধরে জড়িয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও। তোমাদের না জানিয়ে আমি বিয়ে করতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমার হাতে ছিল না, সত্যি বলছি। আমি তোমাদের একটুও কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো। নিয়াজ সাহেব উঠে চলে যেতে যেতে বললেন, রোহিণী ওকে ঘরে যেতে বলো। রোশনি এবার মায়ের পা জড়িয়ে ধরে বলল, মাম্মা দোহাই লাগে আমাকে দ্বিতীয় বিয়ে করতে বলো না। আমি মরে যাব মাম্মা। আমি সত্যি ওনাকে অনেক ভালোবাসি। আমার করা অপরাধের জন্য আমাকে যে শাস্তি দেবে মাথা পেতে নেব মাম্মা, তবুও দোহাই লাগে তোমার দ্বিতীয় বিয়ে করতে বলো না। মিসেস রোহিণী এবার মেয়ের 2 কাঁধ ধরে উঠিয়ে দাঁড় করালেন মেয়েকে। এরপর মেয়ের গালে সজোরে থাপ্পড় দিয়ে বললেন, এত নিচ মনে করো তুমি আমাদের? প্রথমত তুমি ভুল না অন্যায় করেছ। দ্বিতীয়ত বিয়ের কথাটা আমাদের না জানিয়ে আবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছিলে। একটা বিয়ে থাকতে আরেকটা বিয়েতে বসাটাও তো জঘন্য। অন্তত একবার জানাতে পারতে। এখন যখন জানলাম তো তোমার মাথায় এই ভাবনা আসলো কিভাবে? তোমাকে আমরা আবার অন্যত্র বিয়ে দেওয়ার মতো পাপ কাজটা করব? এটাই ছিল নিজের মাম্মা পাপাকে? 2 দিন পর তোমার সেই ছেলের সাথে বিয়ে, যাকে ভালোবাসো তুমি, যাকে আমাদের অনুমতি ছাড়া বিয়ে করে নিতে 2 বারও ভাবনি। রোশনি স্তব্ধ হয়ে গেল। শেষের কথাগুলো বারবার তার কানে বাজছে। তার মনে জিদানের সাথে তার বিয়ে, এটাও সম্ভব? সে স্তব্ধ হয়ে আবার ফ্লোরে বসে পড়ল। মিসেস রোহিণী আর দাঁড়ালেন না, হন হন করে প্রস্থান করলেন সেখান থেকে। এর মাঝে রোশনির ছোট ভাই তার পাশে দাঁড়িয়ে আপেল খেতে খেতে বলল, জানো আপুই, আমি মিস করে ফেললাম। মাম্মাকে কত বলেছিলাম স্কুলে যাব না, কিন্তু জোর করে পাঠালো। আসার পর আমাকে সাবিনা খালা সব বলল। রোশনি 2 হাতে চোখ মুছে ভাইয়ের দিকে তাকে জিজ্ঞেস করলো, কি বলল? এবার রোশনির ভাই রোহান সোফায় আয়েশ করে বসে আপেল খেতে খেতে একে একে রোশনিকে জিদানের সব কথা বলল।
যদিও সে তখন ছিল না, কিন্তু কাজের মহিলা সাবরিনা খালার থেকে সব শুনেছে এসে। সব শুনে রোশনি কথা বলতে ভুলে গেল। সে স্বপ্নেও ভাবেনি জিদান আসবে তাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে। এটা তার কাছে একদম অপ্রত্যাশিত ছিল। সে কল্পনা করেনি কখনো এমন কিছু ঘটতে পারে। আচ্ছা, তোমাকে যে এত কিছু জানালাম, এবার আমার বকশিশ দাও। রোশনি নিজের ভাবনায় বিভোর, বিধায় ভাইয়ের কথা কানে গেল না। রোহান আবার বলল, বকশিসের কথা শুনে চুপ হয়ে গেলে? দেখো, এরপর থেকে আমি কিন্তু তোমার কাছে আর কোনো খবর পাচার করব না আপুই। এবার রোশনির ভাবনার সুতো কাটল। সে ভাইয়ের দিকে তাকিয়ে একগাল হেসে বলল, কি বকশিস লাগবে তোর? বেশি কিছু না, শুধু এক বক্স চকলেট, 4 প্যাকেট চিপস আর ফোনে গেম খেলার সুযোগ তোমার। আর নতুন স্পাইডারম্যানের একটা খেলনা উঠিয়েছে পাশে সুপার শপে, সেখান থেকে ওটা দিতে হবে। রোশনি চোখ বড় বড় করে বলল, এত কিছু? কই এত কিছু? দেখো, আমি কি তোমার কাছে 10 বক্স চকলেট চেয়েছি? চাইনি তো। কিন্তু চাইলেই কিন্তু চাইতে পারতাম। মামার কাছে বলবো? বলতে পারবে না, এখন তারা তোমার সাথে কথা বলবে না। তুই পেকে গেছিস অনেক। আমি কি ফল নাকি যে পেকে যাব? রোহান, অনেক দিন হলো তোর কান মুলে দিই না আমি। আস্তে আস্তে শুধু চকলেটের বক্স আর গেম খেলতে দেয়া, আর ওই স্পাইডারম্যানের খেলনাটা কিনে দেবে। চিপস বাদ আমি চিপস নেব তোমার বরের থেকে। তোমার বর কথাটা শুনে কেমন যেন শোনালো রোশনির কানে। সে কিছু একটা ভেবে বলল, আচ্ছা দিব, আমি এখন যাই, খবরদার আমাকে বিরক্ত করবি না বলে রোশনি আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে চলে গেল নিজের রুমে। রোশনি আজ ভীষণ খুশি। অনাকাঙ্ক্ষিতভাবে কাঙ্ক্ষিত কিছু পেয়ে যাওয়ার খুশিটাই অন্যরকম। মা বাবা হয়তো একটু রেগে আছে তার উপর, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। কিন্তু জিদানকে একবার হারালে আর পাবে না সে। রোশনি ব্যাগ থেকে নিজের সেলফোনটা বের করলো, এরপর কাঙ্ক্ষিত নাম্বারটা খুঁজে দুরু দুরু বুকে ডায়াল করলো সেই নাম্বারে। প্রথমটা বেজে কেটে গেল। দ্বিতীয়বারের বেলায় কল ধরল ওপাশের মানুষটি। কল রিসিভ হওয়ার পর রোশনি চুপ রইল। ওপাশের ব্যক্তিটিও চুপ। একে অপরের শব্দের শ্বাস ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। একটু পর নীরবতা ভেঙে রোশনি জিজ্ঞেস করল, আপনি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন কেন? আর এতগুলো মিথ্যেই বা কেন বললেন? তৎক্ষণাৎ ওপাশ থেকে জিদান উত্তর দিল, কেন? কষ্ট হচ্ছে ওই সো কল্ড সুদর্শন ছেলেটাকে বিয়ে করতে না পারার জন্য? আমার প্রশ্নের উত্তর দিন আগে। উত্তর দিতে বাধ্য নই। রোশনি কাঁদো কাঁদো মুখ করে প্রশ্ন করল, আপনি সবসময় এমন কেন করেন আমার সাথে? জিদান ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, কেমন করলাম? এই যে এভাবে কথা বলেন। কিভাবে কথা বললাম? জানি না, ধর ভাল লাগে না। এই আপনি কি ঠিক করে কথা বলতে জানেনই না? এসব ফালতু কথা বলার জন্য তুমি ফোন দিয়েছো স্টুপিড? এসব ফালতু কথা? অবশ্যই। আচ্ছা, এটা তো অন্তত বলুন, কেন প্রস্তাব নিয়ে এলেন? আপনি না বলেছিলেন আমাকে স্ত্রী হিসেবে মানেন না? এখন কি বলেছি মেনে নিয়েছি? না, তা বলেনি, কিন্তু প্রস্তাব। তাকে থামিয়ে দিয়ে জিদান বলল, আমার মা বাবা তোমাকে কোথায় যেন দেখেছিল, পছন্দ হয়েছে। আমার আম্মু আমার হাত ধরে কান্নাকাটি করলেন তোমাকে ঘরের বউ করে আনতে। আমার আম্মুর কথা আমি কি ফেলতে পারি নাকি? অগত্যা বাধ্য হয়ে রাজি হতে হয়েছে। জিদান বাধ্য হয়ে রাজি হয়েছে শুনে রোশনি কেমন মিয়ে গেল। নিমিষে মনটা আবার খারাপ হয়ে গেল। আর কিছু বলার আছে তোমার? আপনি কি ব্যস্ত? কেন? এমনি। রোশনির কেন যেন কল কাটতে ইচ্ছে হচ্ছিল না। ওই গম্ভীর মুখ লোকটার কণ্ঠস্বর আরও কিছুক্ষণ শুনতে ইচ্ছে করছে তার কাছে। তাহলে কল রাখো স্টুপিড। কেন? কেন মানে? আমি কি এখন বসে বসে তোমার ফালতু কথা শুনবো? রোশনি মুখ গোমরা করে বলল, রাখছি বলেও কল কাটলো না, চুপ করে রইল। কিছুক্ষণ পর জিদান নিজে থেকে কল কেটে দিল। এরপর রোশনি বসে বসে ভাবল, হোক না জোর করেই রাজি, তবু রাজি তো হয়েছেই অনেক। লোকটাকে সারা জীবন চোখের সামনে দেখতে পারবে, মানুষটার সাথে এক ঘরে থাকতে পারবে, এই বা কম কিসে? সে অনেকক্ষণ ভেবে আনভিশাকে কল দিল। আনভিশা আর তাজরিনকে কালকেই চলে আসতে বলল তাদের বাসায়। 2 দিন পর বিয়ে হলে কাল সম্ভবত গায়ে হলুদ।
ভাবতেই রোশনির শরীর শিউরে উঠছে, ওই গম্ভীর মুখ লোকটার নামে হলুদ পড়বে কাল। বিকেলে মিসেস রোহিণী মেয়েকে নিয়ে বেরোলেন শপিংয়ে। ইতিমধ্যে তাদের বাসা সাজানো শুরু হয়েছে। মেয়ে যাই করুক, একটামাত্র মেয়ের বিয়ে ধুমধামভাবে দিবেন না তা কি করে হয়? শপিংয়ে গিয়ে মেয়েকে নিয়ে বিয়ের শপিংগুলো সেরে ফেললেন মিসেস রোহিণী। বিয়ের কার্ড ইতিমধ্যে ছাপানো হয়ে গিয়েছে, আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে দেওয়া হয়েছে। কাল থেকে বাসায় আত্মীয় স্বজন আসতে শুরু করবে। নিয়াজ সাহেব একমাত্র মেয়ের বিয়েতে কোনো রকম ত্রুটি রাখতে চান না। দুদিন ধরে খুব ছুটোছুটি করে একা হাতে বিয়ের সকল কার্যক্রম সামলাচ্ছেন তিনি। পরদিন সকালে মিসেস রোহিণী মেয়েকে নিয়ে গেলেন পার্লারে। ফেসিয়াল থেকে শুরু করে ম্যানিকিউর পেডিকিউর সব কিছু করিয়ে আনলেন। এরপর বিকেলের দিকে আনভিশা আর তাজরিন চলে এলো রোশনিদের বাড়িতে। তাদেরকে দেখে রোশনির খুশির জন্য দ্বিগুণ বেড়ে গেল। এত খুশির মধ্যে মন খারাপ শুধু এক জায়গায়, তার পাপা তার সঙ্গে এখনো কথা বলছে না। এদিকে আনভিশা আর তাজরিন রোশনিকে খুশি দেখে অবাক। যেই মেয়েটা বিয়ে করবে না বলে কান্নাকাটি করে খাওয়া দাওয়া ত্যাগ করেছিল, সেই মেয়ে বিয়ে উপলক্ষে এত খুশি, বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে তাদের। তবু রোশনির খুশিতে তারাও খুশি। যাক, অবশেষে বিয়েটাতে রাজি তো হয়েছে রোশনি। এতেই হবে আনভিশাও ভারমুক্ত। নিজের মায়ের সাথে ও সিহানের সাথে তার কথা হয়েছে, তাদের বিয়েটা কিছুদিন পিছিয়েছে। এর মধ্যেই রোশনিদের আত্মীয় স্বজন অনেকেই চলে এসেছে। গায়ে হলুদের জন্য খুব সুন্দর করে কাঁচা ফুল দিয়ে স্টেজ সাজানো হয়েছে। রোশনির ফুপু রোশনিকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন বাঙালি স্টাইলে। এরপর আনভিশা রোশনির চুলগুলো খোপা করে তাতে কাঁচা ফুলের গাজরা দিয়ে দিল। এরপর কাঁচা ফুলের গহনা দিয়েই রোশনিকে সুন্দর করে সাজিয়ে দিল আনভিশা। এদিকে তাজরিনের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে খাটে বসে পা দুলাতে দুলাতে ফোন স্ক্রল করছে। রোশনিকে সাজানো শেষে আনভিশা অস্ফুট স্বরে বলল, মাশাআল্লাহ। আনভিশার মাশাআল্লাহ বলা দেখে এবার ফোন থেকে চোখ সরিয়ে তাজরিনও তাকালো রোশনির দিকে। তাকিয়ে সেও মনে মনে উচ্চারণ করল, মাশাআল্লাহ। এরপর বিছানা থেকে নেমে সে রোশনিকে বলল, দেখি এদিকে ঘোর, তোর কয়েকটা ছবি তুলি। রোশনি হাসি মুখে তাজরিনের দিকে ঘুরে জিজ্ঞেস করলো, কেমন লাগছে আমাকে? তাজরিন কিছুক্ষণ তাকিয়ে থাকার ভান করে বলল, চলে। রোশনি মুখ গোমরা করে বলল, চলে মানে ভালোই। মানে ভালো না? সেটা কখন বললাম? আনভিশা এসে তাজরিনের মাথায় গাঁটটা মেরে বলল, অন্তত আজকের দিনে ওর পিছনে লাগিস না তাজ। আমার বয়ে গেছে ওর পিছনে লাগতে। চোখটা দেখেছিস? ডার্ক সার্কেলের ফ্যাক্টরি বানিয়েছে না ঘুমিয়ে। কত মরা কান্না কাঁদলে বিয়ে করবে না বলে। আনভিশা চোখ রাঙিয়ে বলল, তাজ এদিকে ঘোর, আলোর বাচ্চা, তোর ছবি তুলব। আমি তোর ফোনে ছবি তুলব না। তোর সাত কপালের ভাগ্য আমি তোর ছবি তুলে দিতে চেয়েছি। এদের ঝগড়া দেখে আনভিশা কপাল চাপড়ালো। এই দুটো জীবনে ঠিক হবে না। সে গিয়ে তাজরিনের হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, হায়, তিনজনে সেলফি তুলি। আনভিশার বলতে দেরি, দুজনে তার ওপর ঝাঁপে পড়তে দেরি নেই। দুজনে তার কাঁধে দুদিক থেকে ধরে দাঁত কেলিয়ে পোজ দিচ্ছে। এদের কাণ্ড দেখে সেও মুচকি হেসে ক্যামেরাতে ক্লিক করলো। এদিকে জিদানদের বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। একমাত্র ছেলের বিয়েতে মিস্টার জসিমও কোনো কমতি রাখতে চান না। বাড়ি থেকে শুরু করে বাড়ির সামনের রাস্তা অবধি ফেরি লাইট দিয়ে গেট করেছে। মিসেস দিয়ার ব্যস্ততা শেষ নেই। কোনটা রেখে কোনটা করবেন বুঝতে পারছেন না। নোহাকে যে সাহায্যের জন্য ডাকবেন তাও হবে না। এই মেয়ে এসে আরও কাজ বাড়াবে। তাদের বাড়িতেও আত্মীয় স্বজন অর্ধেক চলে এসেছে। বাকি যারা আছে তারা কাল এসে বিয়ে খেয়ে আবার চলে যাবে। মিস্টার জসিমের অবশ্য এত চাপ নিতে হচ্ছে না। তার কাজে যথেষ্ট সাহায্য করছে আহিল এবং সাজান। সিহান নিজে উপস্থিত থাকতে না পারলেও লোক পাঠিয়ে দিয়েছে তাকে সাহায্য করার জন্য। কাজের চাপ থাকায় সে সন্ধ্যায় আসবে বলে জানিয়েছে। এদিকে যার বিয়ে তার খবর নেই। ছেলেটা কোথায় উধাও হয়েছে ভেবে পাচ্ছে না মিস্টার জসিম। বারবার ছেলের নাম্বারে ডায়াল করছেন তিনি, আর ওপাশ থেকে সংযোগ বিচ্ছিন্ন বলছে। না পেরে তিনি সিহানকে কল দিয়ে বললেন জিদানকে খুঁজে ধরে আনতে।
সিহান বের হচ্ছিল অফিস থেকে, এর মধ্যে মিস্টার জসিমের কল পেয়ে সে ভার্সিটি এরিয়াতে খোঁজ নিয়ে জানতে পারল জিদান চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে ছেলেপেলেদের সাথে। সিহান গাড়ি ঘুরিয়ে সেদিকেই গেল। ভার্সিটি এরিয়ার চায়ের দোকানের সামনে গাড়ি থামে গাড়ি থেকে নেমে পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে জিদানের দিকে এগিয়ে গেল সে। এরপর জিদানের পিঠে দুম করে এক ঘুষি মেরে বলল, তুই জীবনে পাল্টাবি না? জিদান পিঠে হাত দিয়ে পিছনে তাকালো। তাকে মারার মতো দুঃসাহস একমাত্র তার 3 বন্ধুরই আছে। সে ধারণা করেছিল সাজান নয়তো আহিল হবে, কিন্তু সিহানকে দেখে তার ভুরু কুঁচকে গেল। সে সেভাবে জিজ্ঞেস করলো, তুই এখানে কেন? এসে কি তোর অসুবিধা করলাম? তা না, তুই ব্যস্ত বলেছিলি তাই। তুই আসতে বাধ্য করলি শালা। চল বাসায় চল, আঙ্কেল আন্টি টেনশন করছেন, তোর বিয়ে ভুলে গিয়েছিস। একটু পর হলুদ আর তুই এখানে বসে সিগারেট খাচ্ছিস। আরে ইয়ার, মেয়েদের মতো হলুদ মাখতে ভাল লাগে না। তোকে আজ হলুদ দিয়ে গোসল করাবো, চল তুই। বলেই জিদানের কাঁধ ধরে নিয়ে যেতে লাগলো। সিহান, আমি বাইক নিয়ে এসেছি, তাহলে তুই আগে যা, আমি তোর পিছু পিছু আসছি। আর তুই ফোন বন্ধ করেছিস কেন? জিদান বাইকে উঠতে উঠতে বলল, তোকে যে বলেছে আমি ফোন বন্ধ করেছি, তার জন্যই ফোনটা বন্ধ করেছি। এক ঘুষি দিয়ে তোর তেরামি বের করে দেবো আমি। ফাজলামো পেয়েছিস? মা বাবাকে টেনশনে রেখে এদিকে চিল করছিস। আচ্ছা যা, আর অফ করবো না ফোন, মনে থাকে যেন শুধু ফোন বন্ধ করবি না। তা না, বিয়ের দিনও যদি এমন হুটহাট গায়ে ফোস, তাহলে তোর হাড়গুঁড়ো করব আমি। ওকে বস। এরপর 2 বন্ধু বাড়িতে পৌঁছে গেল। জিদানকে দেখে মিস্টার জসিম কিছুক্ষণ বকাবকি করলেন ছেলেকে। এরপর তারা জিদানের রুমে এলো। জিদান নিজের রুমে এসে ভুরু কুঁচকে নিল। আহিল আর সাজান শটান হয়ে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে তার বিছানায়। একটার পা বিছানার বাইরে ঝুলছে, আর একটার মাথা। এই তোরা আমার বিছানায় কি করছিস? সাজান উত্তর দিল, সিসি ক্যামেরা সেট করছি। জিদান ভুরু কুঁচকে তাকিয়ে রইল। আরে আজ সিসি ক্যামেরা ফিট করে রাখছি যাতে কাল লাইভ দেখতে পারি। লাথি খাবি, বের হ আমার রুম থেকে। আহিল আরও আরাম করে শুয়ে বলল, তোর বিয়ের কাজ সব আমরা করছি, আর তুই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছিস। এখন এই রুম ছাড়ছি না, তুই এসে গিয়েছিস, এবার তুই কাজ কর, আমরা রেস্ট নেব। তোদের কাজ করতে বলেছি আমি। সাজান বিরক্ত হয়ে বলল, যা ভাগত। সিহান এসে দুটোকে ঘাড় ধরে তুলল। এরপর বলল, কাজ করে উদ্ধার করে ফেলেছিস। আঙ্কেলকে বাইরের প্যান্ডেলের লোকেদের সাথে কথা বলতে দেখলাম। তোরা কাজ করলে আঙ্কেল বাইরে কেন? মাত্র এসে শুয়েছি। এখন জিদানকে ধর, এই ব্যাটাকে আজ লুঙ্গি পরাবো। লুঙ্গির কথা শুনতে জিদান এক লাফে দূরে সরে গেল। নো সিহান, তুই আমার সাথে এটা করতে পারিস না। সিহান পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে বলল, কিন্তু আমি তো এটাই করব। এরপর 3 জন এসে তাকে চেপে ধরল। জিদান হাত পা ছুড়োছুড়ি করছে, কিন্তু বাকিরাও ছাড়ার পাত্র না। অগত্যা বাধ্য হয়ে তাকে লুঙ্গি পরতে হলো। সাদা স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে জিদান মুখ ভোতা করে দাঁড়িয়ে রইল। এদের জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে জিদান রণক্ষেত্র শুরু করে দিত, কিন্তু এরা বলেই ছাড় পেয়ে গেল। সাজান জিদানকে ঠেস দিয়ে বলল, দেখি জিদু বাবু, একখান সেলফি প্লিজ। জিদান খেপে গিয়ে দুম করে সাজানের পিঠে একটা ঘুষি বসালো। এরপর বলল, শালা মজা নিস, আমারও দিন আসবে। জিদানের অবস্থা দেখে 3 বন্ধু ঘর কাঁপিয়ে হেসে উঠল। আস্থা মতো জব্দ করা গ্যাসের বজ্জারটাকে। এরপর তারা জিদানকে জোর করে ধরে স্টেজে নিয়ে বসালো। এদিকে নোহা কাঁচা হলুদ রঙের শাড়ি পরে বাড়ির এ মাথা থেকে ও মাথা ঘুরঘুর করছে। আহিলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু পর মা সহ সকল আত্মীয় স্বজনকে হলুদের বাটি নিয়ে বাইরে যেতে দেখে সে দৌড়ে তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করলো, কই যাচ্ছ তোমরা? তার একটা কাজিন বলল, মা জিদান ভাইয়া বাইরে বসে আছে, তাকে হলুদ দিব না? হলুদ দিতে যাই, তুই এখানে কি করিস? কি ভাইয়া চলে এসেছে, শুধু আসেনি, বাইরের স্টেজে লুঙ্গি পরে বসে আছে। এবার যেন সপ্তম আসমান থেকে পড়ল নোহা। তার ভাই লুঙ্গি পরেছে, এমন আশ্চর্যজনক ঘটনা ঘটল কি করে? এরপর সে সবার আগে দৌড় দিল বাইরে। শাড়ি সামলিয়ে দৌড়াতে গিয়ে 2-1বার উষ্টা খেয়ে পড়তে পড়তেও নিজেকে সামলে নিয়েছে নোহা। স্টেজের সামনে গিয়ে নিজের ভাইকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে রইল সে। এরপর ফোনটা বের করে ভাইয়ের অগোচরে একটা ছবি তুলে নিল। এরপর দাঁত কেলিয়ে ভাইয়ের সামনে গিয়ে বলল, ভাইয়া
তুমি লুঙ্গি পরেছ? জিদান কটমট করে বোনের দিকে তাকে বলল, লুঙ্গি জীবনে দেখিসনি? এভাবে দাঁত কেলানোর কি আছে? লুঙ্গি জীবনে অনেক দেখেছি, কিন্তু তোমাকে লুঙ্গি পরা অবস্থায় প্রথম দেখলাম। ভাইয়া একটা সেলফি প্লিজ। নোহার বাচ্চা, তোর চুল ছিঁড়ব আমি। বেশি না ভাইয়া, সত্যি মাত্র একটা সেলফি নেব বলে ছুটে গিয়ে জিদানের পাশে বসে পড়ল। এরপর ফোনটা ধরে বলল, ভাইয়া স্মাইল প্লিজ। জিদান কটমট করে নোহার দিকেই তাকিয়ে রইল। নোহা সেভাবেই একটা ছবি তুলে নিল। এরপর ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ক্যামেরার দিকে তাকাও না প্লিজ। জিদান এবার মুখ ভোতা করে ক্যামেরার দিকে তাকালো। নোহা দাঁত খেলিয়ে ভাইয়ের সাথে লেগে বসে পরপর 2টা ক্লিক নিয়ে নিল। এরপর সবাই একে একে জিদানকে হলুদ লাগালো। সবশেষে সিহান, সাজান, আহিল মিলে একটা পানি ভর্তি বালতিতে হলুদ গুলে সেই বালতির পুরো পানি জিদানের মাথার ওপর ঢেলে দিল। জিদান দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে রইল। আজ তাকে সবাই পেয়েছেটা কি? যে যেভাবে পারছে তার ওপর হলুদ নামক অত্যাচার চালাচ্ছে। সিহান দুহাত ভর্তি হলুদ নিয়ে জিদানের পুরো মুখে লিপটে দিল। আহিল আর সাজানো হলুদ নিয়ে জিদানের হাতে, মাথায়, মুখে যেভাবে পারল হলুদ মেখে দিল। এবার জিদান খেপে গিয়ে সেও হলুদ নিয়ে 3জনকে তাড়া করলো। জিদানকে হলুদ নিয়ে আসতে দেখে তারা 3জনে দৌড়। জিদানও ছুটে গিয়ে তাদের 3জনকে হলুদ দিয়ে ভূত বানিয়ে দিল। নোহা দূর থেকে ক্যামেরা নিয়ে এসে চিল্লিয়ে বলল, ভাইগঞ্জ স্মাইল প্লিজ। 4জনে ঘুরে তাকালো নোহার দিকে। এই সুযোগে নোহাও ক্লিক করলো ক্যামেরাতে। নোহাকে ক্যামেরা হাতে দেখে ওরা একে অপরের গলা জড়িয়ে ধরল। নোহা তাদের বেশ কয়েকটা ছবি তুলে দিল। রোশনিকে স্টেজে বসে হলুদ দেওয়ার পর রোশনির কাজিনরা রোশনিকে নিয়ে তাদের বাগানটায় বসালো। এরপর আনভিশা, তাজরিন সহ রোশনির সব কাজিনরা রোশনিকে ঘিরে গোল হয়ে দাঁড়ালো। সবাই হলুদ শাড়ি পরেছে, সবার হাতেই ফুলের গাজরা। তাজরিন শুধু একটা হলুদ কুর্তি পরেছে, কিন্তু তাকে জোর করে ধরে তার হাতেও ফুলের গাজরা পরিয়ে দিয়েছে আনভিশা। রোশনিকে ঘিরে সবাই দাঁড়িয়ে হাত বাড়ালো আর তাকে মাঝখানে রেখে একের পর এক ছবি তুলতে লাগলো। কারো কারো হাতের হলুদ ছোঁয়ায় রোশনির গালে আবার হলুদ লেগে গেল। ক্যামেরায় ধরা পড়ল সেই মুহূর্ত। দীর্ঘ সময় ধরে ছবি তুলতে তুলতে ক্লান্ত হলেও রোশনির ঠোঁটে ঝুলিয়ে রাখলো এক চিলতে মিষ্টি হাসি। সাউন্ড বক্সে গান বাজছে, হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মৌ। বিয়ের সাজে সাজবে কন্যা, নরম নরম বৌরে। হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মৌ। হলুদ মাখামাখির পর্ব শেষ হলে আনভিশা, তাজ আর অন্যরা মিলে একটা বালতিতে পানি ভর্তি করে তাতে হলুদ গুলে মিশিয়ে দিল অসংখ্য গাঁদা ফুলের পাপড়ি। তারপর হাসি ঠাট্টার মধ্যেই সেই রঙিন পানি ঢেলে দিল রোশনির মাথায়। চারদিকে ভরে উঠল উল্লাসে আর ক্যামেরায় বন্দি হলো প্রতিটি মুহূর্ত। তাড়াহুড়ো করে বিয়ে ঠিক হওয়ায় তো সব একসাথে সামলানো যেত না বলে বিয়ের টাইমটা 2 পরিবার মিলে রাতে রেখেছে। অর্থাৎ বরযাত্রী সন্ধ্যায় আসবে, এরপর খাওয়া দাওয়ার পাট চুকিয়ে রাতে বিয়ে হবে এবং রাতে বউ নিয়ে রওনা দেওয়া হবে। বিয়ে রাতে হলেও বউকে তো আর রাতে সাজাবে না, তাই নিয়ে মিসেস রোহিণী এক দফা ঝগড়া করেছেন স্বামীর সাথে। মেয়েকে সকাল থেকে সাজিয়ে গুছিয়ে রাখবেন তিনি। তাদের আত্মীয় স্বজন যারা বিয়ে খেতে আসবে তারা সবাই তো আর রাতে আসবে না। যদি এসে বিয়ের কনেকে বিয়ের সাজিয়ে না দেখে তবে সেটা কেমন বিয়ে হলো? এসব নিয়ে অনেকক্ষণ তর্কাতর্কি করার পর ঠিক হয়েছে রোশনিকে সকাল থেকে সাজাতে বসানো হবে। দুপুরের মধ্যে সাজ কমপ্লিট হয়ে গেলে যারা আসবে তারা কনেকে বিয়ের সাজে দেখেই যাবে। সেই মতো মিসেস রোহিণী পার্লারের মেয়েদের খবর দিতে চেয়েছেন, তবে এখানে বেঁকে বসলো রোশনি। সে পার্লারের মেয়েদের হাতে সাজবে না, সে তার বান্ধবীদের হাতে সাজবে। পার্লারে গিয়ে রং সং মাখার ইচ্ছে তার নেই। মিসেস রোহিণী জোর করলে হয়তো রোশনি রাজি হয়ে যেত, তবে এই দিনটায় মেয়ের ইচ্ছে তিনি অপূর্ণ রাখতে চাননি বিধায় অনুমতি দিলেন বান্ধবীদের হাতেই সাজার। শুধু বেনারসিটা সুন্দর করে পরিয়ে দেওয়ার জন্য পার্লার থেকে একজন মেয়ে আনা হলো। জিদানদের বাড়ি থেকে কালকেই কনের সব জিনিসপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে লাগেজে ভরে। সেখান থেকে বিয়ের বেনারসি আর জুয়েলারিগুলো বের করে বাইরে রাখলেন মিসেস রোহিণী। এখন বাজে সকাল 11টা। রোশনি গোসল করে বের হলো। এখন চুল শুকাতে হবে, না হলে সাজতে দেরি হয়ে যাবে।
দুদিন আগে মিসেস রোহিণী মেয়েকে পার্লারে নিয়ে গিয়ে মেয়ের পিঠ সুই সুই হালকা কোকড়ানো চুলগুলোকে রিবন্ডিং করিয়ে এনেছেন। একদম স্ট্রেট হেয়ারে রোশনিকে আরও বেশি মিষ্টি লাগছে দেখতে। তাজরিন রোশনিকে বকতে বকতে হেয়ার ড্রায়ার দিয়ে তার চুলগুলো শুকিয়ে দিচ্ছে। ন্যাচারাল হেয়ার ভাল লাগে না গাধি? চুলগুলোকে নিয়ে গিয়ে ঘোড়ার লেজের মতো সোজা করে এনেছিস কোন আক্কেলে? রোশনি মুখ খুলে জবাব দিল, মাম্মা করালো। তো মানা করতে পারিসনি তোর মাম্মাকে? আমি কিভাবে মানা করব? তা পারবি কেন? তুই তো পারবি খালি ফ্যাস ফ্যাস করে কাঁদতে। রোশনি ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে সেটা দিয়ে তাজরিনের কাঁধে হালকা বাড়ি দিল। তাজের বাচ্চা, তে আজকে আমার সাথে এমন করবি? আজকে কি? তোর নতুন রূপ বের হয়েছে যে এমন করব না? আন। রোশনিকে থামিয়ে দিয়ে তাজরিন বলল, আনভিকে বিচার দিয়ে লাভ নেই, তোর আনভি নিচে গিয়েছে তোর জন্য খাবার আনতে। রোশনি মুখ ফুলিয়ে বলল, আমি এখন খাবো না, খিদে নেই আমার। তা থাকবে কেন? ভরের চিন্তায় আপনি বিভোর, আপনার পেটে কি আর খাবার যাবে? তাজের বাচ্চা সর, তুই আমার চুল শুকিয়ে দিতে হবে না তোর। এখন তো আমাকে সরাবি, চুল শুকানোর জন্য নতুন মানুষ পাচ্ছিস না? এখন কি আর আমাকে ভালো লাগবে? তাজ, চিল্লিয়ে কানের পর্দা ফাটিয়ে দিলি বেয়াদ্দপ মাইয়া, সর যা, আমি তোর চুল শুকাবো না। বলে হেয়ার ড্রায়ারটা জায়গা মতো রেখে দিল তাজরিন। ততক্ষণে চুল শুকানো শেষ হয়ে গিয়েছিল। এর মধ্যে আনভিসা খাবারের প্লেট হাতে রুমে ঢুকলো। দুজনকে গম্ভীর মুখে দেখে জিজ্ঞেস করলো, আবার তোরা ঝগড়া করেছিস? আমি ঝগড়া করি? এই তাজের বাচ্চা কি কি বলেছে আমাকে জানিস? খুব জানা আছে, আর শুনতে চাই না, দেরি হয়ে যাচ্ছে। বস, সারাদিন কিছু খেতে পারবি না, মানুষের গাঞ্জামে এখন খেয়ে নে। রোশনি লক্ষ্মীমের মতো বিছানায় গিয়ে বসলো। তাজরিনকে দাঁড়িয়ে থাকতে দেখে আনভিসা জিজ্ঞেস করলো, তোকে কি দাওয়াত দিয়ে নিতে হবে? ওকে খাওয়া, আমি খাবো না। তুই সকালে কিছু খেয়েছিস? পরে খাবো। তুই কি বসবি নাকি না? আনভিসার দৃষ্টি দেখে তাজরিন গিয়ে রোশনির থেকে দূরত্ব রেখে বসে পড়ল। এরপর আনভিসা খিচুড়ি মেখে দুই বান্ধবীকে খাইয়ে দিল, সাথে নিজেও খেলো। বিয়ে উপলক্ষে সকালে সবার জন্য ভুনা খিচুড়ি রান্না হয়েছে। সকালের খাবার ওরা এখন খাচ্ছে। খাওয়ার মাঝেই রোশনি বলল, আমি আর খাবো না, পার্লারের আপুটা বসে আছে আমার জন্য। এমন কথা শুনে তাজরিন সুচালো দৃষ্টিতে তাকালো রোশনির দিকে। তাজরিনের রেহেন দৃষ্টি দেখে রোশনি আমতা আমতা করে বলল, কি হয়েছে? এভাবে তাকাচ্ছিস কেন? তোর বিয়ের জন্য তর্স হয়েছে না সেটা দেখছি। আরে আপুটা সেই কখন এসেছে আমাকে শাড়ি পরিয়ে দিবে বলে, আমি এখন অনেকে বসে রেখে নিজে বসে বসে খাবো? এবার আনভিসা বলল, ওই আপুটাকে রোহিণী আন্টি নিচে নিয়ে গিয়েছেন খাওয়াতে, উনিও খাচ্ছেন নিচে। আর অজুহাত না দিয়ে তাড়াতাড়ি খাবার শেষ কর, সারাদিন কিছু খেতে পারবি না, ওই বাড়িতে গিয়েও তো জড়তার কারণে খেতে পারবি না ঠিক মতো, সে আমার খুব জানা আছে। আনভিসার ধমকে এবার বাধ্য হয়ে রোশনি পুরো খাবারটা শেষ করলো। খাওয়া শেষ হওয়ার কিছুক্ষণ পর পার্লারের মেয়েটা এসে রোশনিকে নিপুণভাবে শাড়ি পরিয়ে দিল। এরপর তাজরিন আর আনভিসা মিলে রোশনিকে খুব সুন্দর করে হালকা মেকআপে সাজিয়ে দিল। শাড়ির সাথে মিলিয়ে দুহাত ভর্তি মেরুন আর গোল্ডেন কালার চুড়ি পরিয়ে দিল। সোনালি পাড়ের মেরুন রঙের বেনারসি শাড়ি রোশনির গায়ে খুব সুন্দর করে ফুটে উঠল। রোশনির ইচ্ছে চুল খোলায় থাকবে, সে অগত্যা রোশনির ইচ্ছেকে প্রাধান্য দিতে পিঠ সারানো চুলগুলো ছেড়েই রাখলাম। এরপর পিন দিয়ে মাথায় মেরুন রঙের দোপাট্টাটা সেট করে দিল। দোপাট্টাটাও শাড়ির সাথে মেরুন সুন্দর মানিয়েছে। দোপাট্টাটা মেরুন রঙের, সাইডের বর্ডারটায় সূক্ষ্ম গোল্ডেন কালার কারুকার্য করা, জিদানদের বাড়ি থেকে দেয়া স্বর্ণের কানের দুল, ছোট্ট টিকলি আর গলার সেটটা সুন্দর করে পরিয়ে দিল রোশনিকে। দুই হাত ভর্তি মেহেদি দেয়া, হাতে তালুর মধ্যে মেহেদি দিয়ে সুন্দর করে যে অক্ষরটা ডিজাইন করা। সাজ শেষ হতেই চোখে চশমাটা পরে নিল রোশনি। এরপর আয়নায় নিজের অবয়বের দিকে চোখ রাখলো সে। না, দেখতে খারাপ লাগছে না। আনভিসা রোশনিকে নিজের দিকে ঘুরিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করলো। এরপর ড্রেসিং টেবিল থেকে কাজলের কৌটাটা নিয়ে সেখান থেকে একটু কাজল রোশনির কানের পিছনে দিয়ে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, কারো নজর না লাগুক। রোশনি মিষ্টি হেসে তাজরিনের সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, তুই বল কেমন লাগছে?
এত ভালো না, আবার এত খারাপও না। এমন উত্তরে হতাশ হলো রোশনি। এই মেয়ে জীবনও তার প্রশংসা করবে না, এটা ঢের বুঝে গেছে সে। রোশনির সাজ শেষ হতেই তার কাজিনরা হুড়মুড় করে রুমে ঢুকে পড়ল। এরপর শুরু হলো ছবি তোলা। আনভিশা বারান্দায় গিয়ে সিহানকে মেসেজে জিজ্ঞেস করলো সে কোথায় আছে। ওরা কেউ জানে না রোশনি জিদানের বিয়েটা যে একে অপরের সাথে হচ্ছে। আনভিশা জানে রোশনির বিয়ে, ওদিকে সিয়ান জানে জিদানের বিয়ে, তবে কার সাথে কার বিয়ে সেটা কেউ জানে না। এদিকে বিকেলে জিদানের রুমে 3 বন্ধু বসে আছে জিদানের অপেক্ষায়। জিদান যে বাথরুমে ঢুকেছে, বের হওয়ার নাম নেই। যখনই নক করা হয় দরজায় তখনই ভেতর থেকে আওয়াজ আসে, আর একটু পর বের হচ্ছে। এই করে করে 1 ঘন্টা লাগিয়ে ফেলেছে এই ছেলে, তবু বের হচ্ছে না। এবার সিহান ধৈর্যহারা হয়ে গিয়েছে। বাথরুমের দরজায় জোরে জোরে কড়াঘাত করে বলল, তুই এই মুহূর্তে বের না হলে আমরা দরজাটা ভেঙে ফেলবো জিদান। তারও 2 মিনিট পর গিয়ে জিদান বের হলো। সে ইচ্ছে করে দেরি করেছে, না হলে এখন বের হলে এখনই তাকে এরা শেরওয়ানি পরিয়ে বসিয়ে রাখত। যাবে সন্ধ্যায়, যখনই শেরওয়ানি পরে বসে থাকার কোনো কারণ নেই। বের হয়ে সে লম্বা খাটে শুয়ে পড়ল লম্বা হয়ে। জিদানকে এভাবে শুয়ে পড়তে দেখে 3 জনই ভুরু কুঁচকে তাকালো তার দিকে। একটু পর বিয়ে করতে যাবে, এদিকে সেদিকে এই ছেলের কোনো ভ্রুক্ষেপ নেই। সাজান রেগে বলল, তুই শুয়েছিস কেন এখন? তো কি করব, হাঁটবো? আহেল জিজ্ঞেস করলো, রেডি হবি না? সন্ধ্যায় বের হবো, এখন রেডি হয়ে করব কি? সন্ধ্যা কি রকেটের গতিতে রেডি হবি? জিদান মাথার নিচে 2 হাত দিয়ে প্রশ্ন করলো, আমি কি মেয়ে? মেকআপ করবো, আমার রেডি হতে কি ঘন্টা লাগবে? সিহান এবার এগিয়ে গিয়ে টেনে তুললো জিদানকে, হুমকি দিয়ে বলল, আর একটা তেরা কথা বলে ঘুষি দিয়ে তোর মুখের নকশা চেঞ্জ করে দিব আমি। আমার হাতে মার খাস না অনেক দিন হলো। কালকে তো কত জোরে ঘুষি দিলি, ওটা ট্রেলার ছিল। এখন রেডি না হলে মুভি দেখাবো। একটু পরে রেডি হই না, এখন রেডি হবি? ওদের কথার মধ্যে মিসেস দিয়া জিদানের কক্ষে প্রবেশ করলেন। জিদানকে এখনও রেডি হতে না দেখে উনি জোরে বললেন, জিদু তুই এখনও রেডি হসনি কেন? এই তো হচ্ছি। সিহু ওকে তাড়াতাড়ি রেডি করে দে, একটু পরেই তো বের হতে হবে। তুমি চিন্তা করো না আন্টি, এটাকে এখনই রেডি করছি। হ্যাঁ রে সিহু, তুই বিয়ে করলি তো বউ আনলি না কেন? মানসি বাড়িতে গিয়ে অনুষ্ঠান করবি, কিন্তু এখানে তো বিয়ের দাওয়াত উপলক্ষে নিয়ে আসতে পারতি। আসলে আন্টি ও এক ফ্রেন্ডের বিয়ে, সেখানে গিয়েছে, তে আনতে পারিনি। বিয়ে কবে? আজকে আন্টি। তাহলে কাল নিয়ে আসিস মেয়েটাকে। আচ্ছা আমি বলে দেখব। হ্যাঁ, আর জিদুটাকে তাড়াতাড়ি রেডি করে দে। বলেই মেসেজ দিয়ে চলে গেলেন। এরপর আহিল, সাজান আর সিহান মিলে জিদানকে টেনে তুলে শেরওয়ানি পরিয়ে দিল। সাদা রঙের শেরওয়ানিটায় হালকা গোল্ডেন সুতোর কাজ। সিহান এগিয়ে এসে একটা মেরুন রঙের রুমাল সুন্দর করে ভাঁজ করে জিদানের শেরওয়ানির বুক পকেটে রেখে দিল। সাজান এগিয়ে এসে জিদানের চুলগুলোকে সুন্দর করে জেল দিয়ে সেট করে দিল। সিহান একটা জেন্টস ক্রিম বাড়িয়ে দিল জিদানের দিকে। জিদান সেটা নিয়ে মুখে একটু মাখলো, যদিও এসবেই ওর বিরক্ত লাগছে, কিন্তু কিছু করার নেই, এরা ওর কথা শুনবে না আজ। এরপর আহিল এগিয়ে এসে জিদানের গায়ে জেন্টস পারফিউম মেখে দিল। জিদানের হাতে একটা ঘড়ি পরে নিল। এখন ঠিক আছে। বরযাত্রী বের হওয়ার সময় আবার বিপত্তি বাঁধালো জিদান। সে কিছুতেই প্রাইভেট কারে করে যাবে না, সে তার বাইক দিয়েই যাবে। মিস্টার জসিম রেগে আগুন, এই ছেলে আজকের দিনও তেরামি করবে। জিদানকে অনেক বকাবকি করে কাজ হলো না, সে বাইক নিয়েই বিয়ে করতে যাবে। যদি বাইক দিয়ে তাকে যেতে দেয়া না হয় তাহলে সে যাবেই না। অগত্যা জিদানের জেদের কাছে হার মানল সবাই। জিদান বাইকে বসে আগে আগে গেল, তার পেছন পেছন একে একে 7টা কালো রঙের প্রাইভেট কার ছুটে চলল। সবগুলো প্রাইভেট কার গোলাপ ফুল দিয়ে সুন্দর করে সাজানো। এটা অবশ্য নোহার ইচ্ছে করা হয়েছে, তার ইচ্ছে শুধু তার ভাইয়ের গাড়ি সাজালে হবে না, সব কটা গাড়িকে ফুল দিয়ে সাজাতে হবে। তাদের 2 ভাই বোনের কাণ্ডে মিসেস জসিম ও মিস্টার জসিমের মাথা খারাপ হওয়ার জোগাড়। নানান ঝামেলা পর অবশেষে বরযাত্রী রওনা হলো কনের বাড়ির উদ্দেশ্যে। এদিকে সেই দুপুর থেকে সেজে বসে থাকতে থাকতে রোশনির কোমর ব্যথা হয়ে গিয়েছে। এত মানুষ আসছে যাদের সে ঠিক করে চিনেও না, সবার সাথে হাসি মুখে কথা বলতে বলতে আর ছবি তুলতে তুলতে সে ক্লান্ত। এবার তাকে নিয়ে আসা হয়েছে নিজের রুমে। একটু পর বরযাত্রী আসবে হয়তো।
রোশনিকে ঘিরে বসে আছে তার কাজিনরা। এতক্ষণ শাড়ি পরে থাকতে অভ্যস্ত না রোশনি বিধায় শাড়ি সামলাতেও বেশ বেগপতি হচ্ছে তাকে। আনভিসার কথায় ঠিক হয়েছে, সারাদিনে সে আর কোনো খাবার মুখে তুলতে পারেনি। মিসেস রোহিণী খাবার নিয়ে এসেছিলেন, তবে মানুষের ভিড়ের জন্য সে খেতে পারেনি। আর খিদেতে পেট চুঁচু করছে, মাথাটা ঘুরছে। একটু পর বর এসেছে স্বরে মুখরিত হয়ে উঠল চারপাশ। রোশনির কাজিনরা দৌড়ে গেট ধরতে চলে গেল। আনভিসা রোশনির পাশেই বসে রইল। তাজরিন গেল নিচে। একটু পর তাজরিন ফিরে এসে বলল, বর আসেনি, তবে বরযাত্রী এসেছে। রোশনির বুকের ভিতরটায় স্যাত করে উঠল। এ কথা শুনে সে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, বর আসেনি মানে বর বাইক দিয়ে আসছে, এখন এসে পৌঁছায়নি, বাকি যারা গাড়িতে ছিল তারা চলে এসেছে। ও। কিছুক্ষণ পর রোশনির একটা কাজিন ছুটে এসে বলল, রোশনিরে, তোর বর নাকি অ্যাক্সিডেন্ট করেছে। রোশনি বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। আনভিসা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, অ্যাক্সিডেন্ট করেছে মানে? কোথায় অ্যাক্সিডেন্ট করেছে? আমাদের বাসা থেকে একটু দূরেই। রোশনির বাবা মানে আঙ্কেল গেল বরকে আনতে। বলে আবার মেয়েটা ছুটে বেরিয়ে গেল। এদিকে রোশনির জন্য পাথরের মূর্তি বনে গেল। তার সারা শরীর কাঁপছে, চোখ দিয়ে অনর্গল অশ্রু ঝরছে। আনভিসা তাজরিন রোশনির কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বলল, কিচ্ছু হবে না, চিন্তা করিস না, হয়তো ভুল শুনেছে মেয়েটা। রোশনি এবার মুখ খুলল, আমাকে একটু সাহায্য করতে পারবি আনভি? কি? আমি একটু বেরোবো, বাড়ির পেছনের গেট দিয়ে, আমাকে সাহায্য করবি? বের হবি মানে? কোথায় বের হবি তুই শুনলি না বাড়ি থেকে কিছুটা দূরে আছেন উনি, আমি গেলেই পাবো। আঙ্কেল গিয়েছে তো আলো, আমি যাব। তাজরিন এগিয়ে এসে বলল, বাচ্চাম করিস না আলো, বাড়ি ভর্তি মেহমান, এখন তুই কীভাবে বেরোবি? রোশনি দু হাতে চোখ মুছে বলল, সেজন্যই তো সাহায্য চাইছি তোদের কাছে। অগত্যা রোশনি জেদের কাছে হার মেনে আনভিসা রোশনিকে পেছনের গেটের কাছে নিয়ে গেল। সবাই বাড়ির সামনের দিকে থাকায় সুবিধা হলো বেশ। কেউ এদিকটায় খেয়াল করলো না। আর তাজরিন রোশনির রুমে বসে পাহারা দিচ্ছে। কেউ কনের খোঁজ করতে এলে সে কিছু একটা বলে কাটিয়ে ফেলবে। আনভিসা রোশনিকে পিছনের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে সতর্ক করে বলল, বেশি দূর যাবি না, একটু সামনে গিয়েই দেখেই চলে আসবি কিন্তু। আমি এখানে দাঁড়ালাম, এদিকে গেট কেউ খোলা দেখলে সন্দেহ করবে। রোশনি সম্মতি দিয়ে বলল, আচ্ছা। দু হাতে শাড়ি সামলে সামনের দিকে উদ্ভ্রান্তের মতো দৌড়ে যেতে থাকলো রোশনি। এদিক সেদিক তাকে জিদানকে খুঁজলো, কিন্তু পেল না। ল্যাম্পপোস্টের সোডিয়াম আলোয় বিয়ের কনে উদ্ভ্রান্তের মতো দৌড়াচ্ছে। দৌড়ের সাথে সাথে তার খোলা চুলগুলো দোপাট্টার ভিতর থেকেই দুলে উঠছে। কেউ দেখলে নিশ্চিত ভাবত মেয়েটা বিয়ে থেকে পালিয়েছে। তবে এদিকটা ফাঁকা থাকায় কারোর চক্ষুগোচর হলো না। নব্যবধূর দিগ্ভ্রান্তের ন্যায় ছুটে চলা বলেই দু হাতে শাড়ি সামলে সামনের দিকে উদ্ভ্রান্তের ন্যায় দৌড়ে যেতে থাকলো সে। চারপাশে অস্থির চোখে খুঁজছে জিদানকে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না কোথাও। ল্যাম্পপোস্টের সোডিয়াম আলোয় বিয়ের কনে দিক বেদিক শূন্য হয়ে ছুটে চলেছে। দৌড়ের সাথে খোলা চুলগুলো দোপাট্টার ভেতর থেকে বারবার দুলে উঠছে। কেউ দেখলে নিশ্চিত মেয়েটি পালিয়েছে। একবার যে রোশনির চোখে পড়ল জিদানকে। সে বাইকে উঠেছে, পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক। জিদানকে অক্ষত দেখে আর নিজেকে সংবরণ করতে পারল না। রোশনি দৌড়ে গিয়ে পিছন থেকে তাকে জাপটে ধরে ঝরঝর করে কেঁদে দিল। হঠাৎ অপ্রত্যাশিত আঁকড়ে ধরা জিদানকে খানিকটা টলিয়ে দিল। প্রায় পড়ে যাচ্ছিল সে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল। পিছু ফিরে তাকানো প্রয়োজন হয়নি। পিছনের ক্রন্দনত স্বর আর পরিচিত মেয়েলি সুবাসে বুঝে গেল তাকে আঁকড়ে ধরা মেয়েটি তার বধূ। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল জিদান। এরপরও যখন রোশনির কান্না থামল না, তখন নিজেকে ছাড়িয়ে সে রোশনির দিকে ঘুরে তাকালো। ক্রন্দনরত বধূর মুখটা দু হাতের আঁচলে বন্দি করে নরম স্বরে শুচালো, কি হয়েছে, কাঁদছ কেন? কাঁদতে কাঁদতে রোশনির হেঁচকি উঠে গেল। সে সেভাবেই কোনো রকম কান্না থামার চেষ্টা করে বলল, ওরা যে বলল আপনার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। রোশনির মুখ থেকে হাত সরিয়ে নিল জিদান। এরপর হাত মুষ্টিবদ্ধ করে বলল, আমি আসার সময় আমার এক কাজিন কল করেছে, আমি কত দূর এসেছি জানতে আমি বলেছি। তখন তোমাদের বাড়ির কাছাকাছি ছিলাম। বলার পরপরই আমার পাশের রাস্তাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মানুষের শোরগোলের আওয়াজে কলটা ডিসকানেক্ট করতে হয়েছে আমায়। এরপর আমার কাজিন রটিয়ে দিল আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, অথচ আমি জানি না। এদিকেও নেটওয়ার্কও আসছিল। এরপর আমি বাইকে উঠে এতটুকু অবধি আসার পর নেটওয়ার্ক এসেছে, আর দেখি আমার 14 গোষ্ঠীর কল।
তোমার আমি কল ব্যাক করার পর শুনি আমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমার বাবা নাকি আমাকে এগিয়ে নিতেও বের হচ্ছিল। আমি কল করে পরে নিশ্চিত হয়েছে আমি অক্ষত আছি। ওদের আসতে মানা করে এখন আমি যাচ্ছিলাম তোমাদের বাড়ির দিকে। একদমে পুরো ঘটনা বলে থামলো জিদান। সব শুনে রোশনি কান্না ভুলে গেল। মনে মনে বদদোয়া দিল, যে বলেছে তারও বিয়ের দিন এমন ভুলভাল খবর ছড়াক। একটুর জন্য হার্ট অ্যাটাক করে দিচ্ছিল। জিদান ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কিন্তু বিয়ে রেখে তুমি এখানে কি করছো? আমি ওরা বললো আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে বিয়েটা হবে কার সাথে? তাই বর খুঁজতে বের হলাম। এ কথা শুনে জিদানের চল শক্ত হয়ে গেল। সে রাগত দৃষ্টিতে তাকে বলল, বর খুঁজতে এলে রাস্তায় যাকে পেতে তাকে ধরে কি বিয়ে করে ফেলতে স্টুপিড? আরে না, আপনাকে খুঁজতে এসেছিলাম। আমি কি বাচ্চা, আমাকে খুঁজতে বের হতে হবে কেন? না তা না, কিন্তু কি? কিছু না, চলুন তাড়াতাড়ি, না হলে সবাই আবার আপনাকে খুঁজতে চলে আসবে। এতক্ষণে জিদান পূর্ণ দৃষ্টিতে তাকালো রোশনির পানে। রোশনিকে পরিপূর্ণ বধূ সাজে দেখে চমকে গেল জিদানের সমস্ত কায়া। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। হৃদস্পন্দন বেগতিক হারে কম্পিত হচ্ছে। এই মেয়েটাকে বধূরূপে এত চমৎকার লাগতে পারে তা জিদানের কল্পনাতেও ছিল না। যদি থাকতো তবে হয়তো অনেক আগেই মেয়েটাকে বধূরূপে সাজিয়ে নিয়ে চলে যেত নিজ নীড়ে। কি হলো, যাবেন না? রোশনির ডাকে জিদানের ধ্যান ভাঙল। সে দৃষ্টি অন্যত্র সরিয়ে বলল, তুমি আগে যাও, একসাথে গেলে প্রবলেম হবে। আপনি আসবেন তো? তো আমি কোথায় যাব স্টুপিড? এরকম সংসেজে এসেছি কি বিয়ে না করে চলে যাওয়ার জন্য? রোশনি সামনের দিকে যেতে যেতে একবার পিছু ফিরে জোরে বলল, আপনি মোটেও সংসেজে আসেননি, বরং আমার দেখা সবচেয়ে সুদর্শন বর আপনি। শুভ্র রঙা শেরওয়ানিতে যে কোনো পুরুষকে এতটা সুদর্শন লাগতে পারে তা আপনাকে না দেখলে আমার জানাই ছিল না। তাড়াতাড়ি আসুন, আমি অপেক্ষা করছি। বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না রোশনি, শাড়ির কুঁচি ধরে ফের ছুটে পালালো। এদিকে জিদান থমকে দাঁড়িয়ে রইল। কি বলে গেল এই মেয়েটা? এই স্টুপিড কি তার প্রশংসা করল? পর মুহূর্তেই কানে বেজে উঠল রোশনির শেষোক্ত কথাগুলো, তাড়াতাড়ি আসুন, আমি অপেক্ষা করছি। শেষের কথাটা মনে হতে জিদান হুড়মুড় করে বাইকে উঠে বাইকে স্টার্ট দিল। রোশনি আসতে আনভি সহকে নিয়ে রুমে গেল। রুমে যাওয়ার সময় একটুর জন্য ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছে ওরা। রোশনি রুমে এসে দরজা বন্ধ করে দুই বান্ধবীকে সব খুলে বলল। রোশনির হবু বরের কিছু হয়নি ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেল তাজরিন। আনভেসে একটুর জন্য ওদেরও হার্ট অ্যাটাক হয়ে যেত। তাজরিন রোশনিকে ঠেস দিয়ে বলল, আনভি, আমার এটাকে কোনোভাবে অ্যারেঞ্জমেন্ট লাগছে না। রোশনি থতমত খেয়ে জিজ্ঞেস করলো, কেন? তাহলে কি মনে হচ্ছে? মনে হচ্ছে এটা প্রেমের বিয়ে। আলো যেভাবে ছুটে গেল মনে হলো তার কত জন্মের প্রেমিক অ্যাক্সিডেন্ট করে বসে আছে। ওদের কথার মধ্যেই দরজায় নক পড়ল। তাজরিন তারা দিয়ে বলল, আলোর শ্বাসটা আর একটু ঠিক করে দে আনভি, ওর বরের বাড়ির মানুষ বসে আছে বউ দেখতে। দুজন এই ঘরে এসেছিল, আমি এটা সেটা বলে কথা কাটিয়েছি। এরপর বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিয়ের পর্ব শেষ হলো। রোশনি আর জিদানের দ্বিতীয়বার বিয়ে হলো। বিয়ের পাঠ চুকে যাওয়ার পর বর বউকে একত্রে বসানোর জন্য কক্ষ থেকে নব্যবধূকে স্টেজের দিকে নিয়ে যাওয়া হলো, যেখানে বর আগে থেকে উপস্থিত। বিয়ের স্টেজটা কাল রাত থেকে নিয়ে আজ সকাল অবধি বাঁধা হয়েছে বিধায় রোশনি চোখে পড়েনি। এখন দেখে নিজে অভিভূত হলো। চারপাশে আভিজাত্য ঠিকরে পড়ছে। স্টেজটা একটু উঁচু করে বাঁধা হয়েছে রাতে অনুষ্ঠান বিধায় দুর্দান্ত লাইটিং করা হয়েছে। স্টেজে বর কনে সহ গেস্ট বসার উপযোগী করে একটা বড় সফেদ ও সোনালি রঙের মিশ্রণে ডিভান রাখা। তার দুই পাশে ডিভানের সাথে মিল রেখে দুটো সিঙ্গেল সোফা রাখা। স্টেজের চারপাশে কাঠের খোদাই করা ফ্রেম রাখা, যেগুলোর উপর ঝুলিয়ে রাখা হয়েছে রক্তাভ গোলাপগুচ্ছ। স্টেজের পেছনে ঝুলানো পর্দা হালকা সোনালি রঙের, তার উপর লাল গোলাপ দিয়ে তৈরি বড় বড় মালা আড়াআড়িভাবে সাজানো। আলো পড়ার কারণে ফুলগুলো গাঢ় রঙে ঝলমল করে উঠছে। আর মাঝখানে সোনালি রঙের বড় ঝাড়বাতি টানানো। মঞ্চের কোনায় কোনায় রাখা হয়েছে ডালসহ লাল গোলাপ। স্টেজের আশপাশটা রক্তাভ গোলাপের গুচ্ছ মেঝে শুয়ে নেমে এসেছে। স্টেজের দুই কর্নারে ফ্লাওয়ার শাওয়ার মেশিন ও স্টেজ ফগ মেশিন সেট করা।
স্টেজের পাশটা কিছুটা খালি রেখে একটু দূরে অতিথিদের জন্য সাজানো গোল টেবিল সোনালি আভায় ঝলমল করছে। তার ওপর সাদা ন্যাপকিনে মুড়ে রাখা ছাঁটকাটা প্লেট, ছুরি, চামচ আর গ্লাসগুলো সুশৃঙ্খলভাবে গোছানো। প্রতিটি টেবিলের মাঝখানে সাজানো রক্তাভ গোলাপের বড় তোড়া। টেবিলগুলোর ওপর হালকা ক্লাসি লাইটিং করা, সাথে ঝাড়বাতির আলো ঠিকরে এসে পড়ছে প্রতিটি টেবিলে। মেঝেতে নকশা করা লাল সোনালি রঙের মিশেলের কার্পেট বিছানো। সেখান থেকে একটু দূরে ফুল আর শুভ্র পর্দার সমন্বয়ে সেলফি জোন করা আছে। শুভ্র পর্দাগুলোই গোল্ডেন ফেরি লাইট দিয়ে সাজানো। রোশনিকে আনভিশা, তাজরিন সহ তার কাজিনরা ঘিরে ধরে স্টেজের দিকে নিয়ে গেল, কিন্তু স্টেজের সামনে যেতেই বিপাকে পড়ল রোশনি। এত উঁচু স্টেজ, এ শাড়ি সামলে উঠবে কিভাবে? নতুন বউ সবার সামনে হুমড়ি খেয়ে পড়ে গেলে এর থেকে লজ্জাজনক আর কিছু হবে না। সে তো এমনি জিদানের সামনে গেলে নার্ভাস হয়ে যায়, এর ওপর এত উঁচু স্টেজে এই শাড়ি জুয়েলারি পরে ওঠা তার জন্য দুঃসাধ্য ব্যাপার স্যাপার। আশেপাশে তাকালো সে, তার কাজিনরা সহ আনভি আর তাজও দাঁড়িয়ে গিয়েছে, অর্থাৎ তারা এর বেশি আর এগোবে না। অগত্যা শাড়ি কুচি ধরে সেই ধীর পায়ে এগিয়ে গেল স্টেজের দিকে। ক্যামেরার ফ্ল্যাশ এসে মুখে পড়ছে, সবার দৃষ্টি তার দিকে। ব্যাপারটা অস্বস্তিদায়ক বটে। স্টেজে ওঠার জন্য ছোট করে 3টে সিঁড়ি বসানো হয়েছে শুভ্র রঙা কার্পেট দিয়ে সিঁড়ির ওপর। তাই কি দিয়ে বানালো বুঝল না রোশনি। এই প্রথম সিঁড়িতে পা রাখার পরে দেখলো একটি হাত তার দিকে বাড়ানো। রোশনি চোখ তুলে হাতের মালিকের দিকে তাকালো, দেখলো জিদান স্টেজের কিনার ঘেঁষে দাঁড়িয়ে একটু ঝুঁকে তার দিয়ে একটা হাত বাড়িয়ে রেখেছে। এতক্ষণ ধরে যেই অস্বস্তি তাকে ঘিরে ধরেছিল তা যেন এক নিমিষে কেটে গেল। তার চারপাশের সব কিছু যেন থমকে গেল। মনে হচ্ছে তার চোখ দুটো আনন্দ অশ্রুতে ভরে এলো। এটা তার স্বপ্ন নয় তো? এমন দিনও তার জীবনে আসতে পারে, তা কল্পনাতীত ছিল। সে চোখ ভরা অশ্রু মুখে মিষ্টি হাসি নিয়ে তার গম্ভীর মুখশ্রীর অর্ধাঙ্গের হাতে হাত রাখল, অন্য হাতে শাড়ির কুচি ধরে স্টেজের দিকে উঠতে লাগলো। এমন মুহূর্তে চারপাশটা সিটি বাজানো আর উল্লাসে ধ্বনিতে মুখরিত হয়ে উঠল। সাথে তাদের উপর লাল গোলাপের পাপড়ির বর্ষণ শুরু হলো। ও কুয়াশাচ্ছন্নের ন্যায় শুভ্র ধোঁয়ায় ছেয়ে গেল স্টেজের চারপাশটা। এদিকে আনভিশা ও তাজরিন হতবাক হয়ে তাকিয়ে আছে। তাদের কল্পনা তো ছিল না রোশনির বর সিহানের বন্ধু হতে পারে। তাদের মতো একই অবস্থা আরও 3 জনের। সিহান, সাজান, আহিল 3 জনই অবাক নেত্রে স্টেজের দিকে তাকিয়ে আছে। তারা ভাবেনি এমন কিছু ঘটতে পারে। জিদানকে দেখার পরে আনভিশার চোখ আশেপাশে কাউকে খুঁজল এবং কাঙ্ক্ষিত মানবটিকে পেয়েও গেল। অদূরে শুভ্র পাঞ্জাবি পরিহিত তার অর্ধাঙ্গ দাঁড়িয়ে আছে। সেদিকে তাকাতে আনভিশার ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। কতদিন পর দেখল মানুষটাকে। পাশ থেকে তাজরিনের কথায় আনভিশার ধ্যানভঙ্গ হলো। আনভি, আমার কিছুতে এটা অ্যারেঞ্জ ম্যারেজ মনে হচ্ছে না। আনভিশা মৃদু স্বরে জিজ্ঞেস হলো কেন? তাজরিন ভাবুক স্বরে বলল জানি না কেন, তবে কেন যেন মনে হচ্ছে এটা অ্যারেঞ্জ ম্যারেজ না। আনভিশার নিজেরও সন্দেহ হচ্ছে আগের ভাবনা আর পরের জায়গায় জিদান। এরপর রোশনির আনমনা হয়ে থাকা, যেই রোশনি বিয়ে করবে না বলে এত কান্নাকাটি করলো, তার হঠাৎ সেই বিয়েতে এত খুশি হয়ে যাওয়ার, আবার বরের অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে উদ্ভ্রান্তের ন্যায় ছুটে যাওয়া, সবটা কেমন যেন সন্দেহজনক। কিছু তো একটা আছে যেটা রোশনি লুকাচ্ছে, আর সেই কিছুটা কি তাও ধরতে পারছে না আনভিশা, কিন্তু সেটা আর প্রকাশ করলো না। মনের মানুষকে পাওয়ার ভাগ্য কজনেরই বা হয়? যাদের হয় তাদের খুশিতে অবশ্যই খুশি হওয়া উচিত, নচেত নজর লেগে যাওয়ার সম্ভাবনা প্রবল। অতীত না ঘেটে বর্তমান নিয়ে খুশি হওয়াটাই সমীচীন মনে হলো আনভিশার কাছে। তাই তাজরিনকে আশকারা না দিয়ে বলল, বাদ দে, যাই হোক আলো খুশি আছে এটাই অনেক। কি হয়েছে কি হয়নি সেসব না ভেবে এখন কি হচ্ছে সেটা কতটুকু সুখকর আমাদের আলোর জন্য সেটা নিয়ে ভাবা উচিত। আলোর মুখ দেখে মোটেও তাকে নাখোশ মনে হচ্ছে না, আর যেটাতে ও খুশি সেটা নিয়ে না ঘেটে আমাদেরও ওর খুশিতে সামিল হওয়া উচিত। না, আমি ঘাটছি না, জাস্ট মনে হয়েছে সেটাই বললাম। আমিও খুশি ওর খুশিতে। তবে বরকে দেখে একটু চমকিত হয়েছি আর কি। ভাইয়ার ফ্রেন্ডের বিয়ে বলেছিল না ভাইয়া, তার মানে এটাই সে ফ্রেন্ড, অর্থাৎ ভাইয়ার আশেপাশেই কোথাও থাকার কথা। চল ভাইয়াকে খুঁজি। খুঁজতে হবে না, তোদের ভাইয়াকেই পেয়েছি আমি। কই? সিহানের দিকে ইশারা করে বলল আনভিশা।
ওই যে। ততক্ষণে সিহানের নজরও তার বিবিজান বন্দী হয়ে গিয়েছে। সিহানি এগিয়ে এলো আনভিসাদের কাছে। তাদের কাছে এসে আমোদিত গলায় বলল, হোয়াট এ সারপ্রাইজ বিবিজান, শালি সাহেবরা, আপনারা মস্ত বড় অন্যায় করেছেন। তাজরিন ভুরুকুসকে বলল, কি অন্যায় ভাইয়া? এই যে আমার ছোট শালি সাহেবেরা, বিয়ে আমারই বন্ধুর সাথে, তা জানলেন না? সিহান তাজরিনকে বড় শালি সাহেবা এবং রোশনিকে ছোট শালি সাহেবা বলে সম্বোধন করে। তাজরিন বিনতভাবে বলল, আমরাও তো জানতাম না ভাই, মাত্রই জানলাম। বাহ, তা খাওয়া দাওয়া হয়েছে আপনাদের? না, একটু পর খাবো, চলুন আমাদের সাথে। এখানে দাঁড়িয়ে কাজ নেই, এখন বরকনের ফটোশ্যুট চলবে। আনভিসার তাজরিন মাথা নাড়িয়ে সায় জানিয়ে একবার স্টেজের দিকে থাকে, এরপর সিয়ানের পিছু পিছু গেল। এদিকে রোশনি পড়ছে বিপাকে। ফটোগ্রাফার এক এক রকম পোজ শিখিয়ে দিচ্ছে কাপল পিক তোলার জন্য। প্রতিটি পোজেই জিদানের কাছাকাছি দাঁড়াতে হয়। এদিকে জিদানের পাশে দাঁড়ালেই নার্ভাসনেসে তার হাত পা কাঁপছে, নাকের ডগা ঘেমে উঠেছে। সে জিদানকে ফিসফিস করে জিজ্ঞেস করলো, আপনার কাছে টিস্যু আছে? জিদানের সব কিছু বিরক্ত লাগছে। বিয়েতে এত প্যারা জানলে আজীবন চিরকুমার থাকতো সে। না চাইতো আত্মীয় স্বজনদের সাথে হেসে কথা বলতে হচ্ছে, আবার এই ফটোগ্রাফের জ্বালা। মেজাজ খারাপই হচ্ছে মনে হচ্ছে তার। এর মধ্যেই পাশ থেকে মিষ্টি করে রোশনির করা প্রশ্নটি শুনে সে পাশ ফিরে তাকালো। রোশনিকে পর্যবেক্ষণ করে পকেট থেকে টিস্যু বের করে রোশনির নাকের ডগায় লেগে থাকা শ্বেত জলটুকু টিস্যু দিয়ে সন্তর্পণে মুছে দিল। এমন সময় ক্যামেরায় ক্লিকের শব্দ হলো। রোশনি লজ্জায় চোখ নামিয়ে নিল। জিদান বিরক্ত হয়ে টিস্যুটা রোশনির হাতে গুছিয়ে দিয়ে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো ফটোগ্রাফের দিকে। আর কত ছবি তুলতে হবে এর? ক্যামেরাটা কেড়ে নিয়ে ভেঙে ফেলতে পারলে শান্তি লাগতো। নৈশভোজ সেরে আনভিসা তাজরিনকে নিয়ে ডেজার্টের কর্নারের দিকে যেতে নিল। তাজরিন বাধা সেদে বলল, তুই যা, আমি আলোর কাছে যাই, আমি মিষ্টি কিছু খাবো না। হ্যাঁ খাবি তো, ওই কুখাদ্য ফুচকা। খবরদার আনভি, আমার ফুচকা নিয়ে খোটা দিবি না, বয়ে গেছে আমার। বলে আনভিসা চলে গেল ডেজার্টের কর্নারে। আর তাজরিন স্টেজের দিকে পা বাড়ালো। কিছুদের যেতেই পেছন থেকে ভেসে এলো পুরুষালী কণ্ঠের সুর, ও বউ, তুমি আমায় কি ভালোবাসো না? ও বউ, কেন আমার কাছে আসো না? চলো ঝগড়া মারামারি ভুলে যাই তাড়াতাড়ি, এত না গুসা কেউ। তুমি কেন এত বোকা সাজো আমায়, একটু বোঝো না? আই লাভ ইউ। ও বউ, তুমি আমায় কি ভালোবাসো না? তাজরিন দাঁড়িয়ে পিছনে না থেকে ধারালো স্বরে বলল, কতবার বললে বিশ্বাস করবেন? আপনি অত্যন্ত বিশ্রী সুরের অধিকারী, আর বউ বউ করলে জিপ টেনে ছিঁড়ে ফেলবো। ডোন্ট কল মি বউ। সাজান উত্তর না দিয়ে উল্টো গান ধরলো, এই যে বিয়ান সাহেব, ভাব নিয়েন না। পরের লাইন বলার আগেই তাজরিন পিছু ঘুরে থামে বলল, স্টপ দিস ননসেন্স। আপনি খবরদার আমার পিছু পিছু আসবেন না। এখন শান্তিতে আছেন, ভালো লাগছে না? দুদিন পর যখন আমি আপনার লাইফে এন্ট্রি নিয়ে আপনার লাইফটাকে জাহান্নামে পরিণত করব, তখন আর শান্তি পাবেন কই? সাজান তাজরিনের দিকে তাকিয়ে বাঁকা হেসে এক চোখ টিপ দিয়ে বলল, আমি তোমার এন্ট্রি নেওয়ারই অপেক্ষায় আছি বউ। দেন গো টু হেল। বলেই গটগট করে সেখান থেকে রোশনির কাছে চলে গেল তাজরিন। সাজানও হাসতে হাসতে জিদানের পাশে বসে পড়ল। সে বসতে জিদান বিরক্তিভরা কণ্ঠে জিজ্ঞেস করল, এই অনুষ্ঠান কখন শেষ হবে? সাজান অবাক হয়ে জিজ্ঞেস করল, তোর অনুষ্ঠান কখন শেষ হবে? আমি কিভাবে যাব? ডিসগাস্টিং লাগছে আমার। আর একটু ওয়েট কর, এত অধৈর্য হলে কিভাবে হবে? জিদান মুখ দিয়ে চ জাতীয় শব্দ করলো। রোশনির কানে গেল সেই শব্দ। সে জিদানকে ফের ফিস করে বলল, বিরক্ত লাগছে আপনার? জিদান ছোট করে উত্তর দিল, তাহলে আমার কথা ভাবুন। আমি সেই সকাল থেকে শাড়ি পরে বসে আছি। সকাল থেকে মানুষ আসছে তো আসছেই, সবার সাথে হাসতে হাসতে আমার গাল ব্যথা হয়ে গেল। জিদান খেয়াল করলো রোশনিকে ক্লান্ত দেখাচ্ছে। সে তো বিকেলে ওই শেরওয়ানি পরলো, তাতেই ওর এত খারাপ লাগছে। এদিকে ওই মেয়েটা যে সকাল থেকে শাড়ি পরে বসে আছে, তাহলে তার অবস্থা আরও খারাপ হওয়ার কথা। ভেবে নিজের খারাপ লাগাটা কমে রোশনির জন্য খারাপ লাগতে শুরু করলো। এর মধ্যে একটা পিচ্ছি ছেলে দৌড়ে এসে জিদানের কোলে বসে। তার গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, তুমি আমার আপুকে একেবারের জন্য নিয়ে যাবে? জিদান অপ্রস্তুত হয়ে ছেলেটার দিকে তাকালো। দেখতে রোশনির মতো অনেকটা, দেখে মনে হচ্ছে রোশনির মেল ভার্সন। আন্দাজ করলো রোশনির ভাই হবে হয়তো। তার ধারণা সত্যি করে রোশনি বলল, ও আমার ভাই, নাম রোহান। জিদান হেসে ছেলেটার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, নিয়ে যাব কেন? তোমার আপু আর থাকতে চাইছে না তোমাদের সাথে, তাই। আচ্ছা নিয়ে যাও, বদলে আমাকে বকশিস দিতে হবে। জিদান ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কি বকশিস?
তুমি যখন আসবে তখন তোমার ফোনে গেম খেলতে দিতে হবে, আমার জন্য খেলনা, চকলেট, চিপস আনতে হবে। জিদান একটু ভাববার ভান ধরে বলল, ডিল ডান শালাবাবু। ওসব নামে ডাকবে না। আমি তো ডাকবো, তাহলে আপুকে দেব না, তুলে নিয়ে যাব। তুমি পচা আসলেই। ছেলেটার আগে ফুঁসতে ফুঁসতে জিদানের কোল থেকে উঠে স্টেজ থেকে নেমে গেল। এদিকে সাজান হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। তাজরিন ভাবান্তরহীনভাবে বসে ফোন স্ক্রল করায় ব্যস্ত। রোশনি হতাশ চাহনিতে তাকালো ভাইয়ের প্রস্থানের পানে। অবশেষে বিদায়ের পালা এলো। রোশনি তার বাবার হাত দুটো ধরে কান্নায় ভেঙে পড়ল। ক্রন্দনরত স্বরে বলতে লাগলো, পাপা প্লিজ ফরগিভ মি। আমি আর কখনোই তোমাদের কথা অমান্য করব না, তোমাদের কষ্ট দেব না। এখন তো চলে যাচ্ছি, এখন অন্তত কথা বলো, না হলে আমি যাব না। পাপা তোমাদের কষ্ট দিয়ে তোমাদের প্রিন্সেসও কষ্ট পাচ্ছে, বুঝতে পারছো না? প্লিজ কথা বলো। মেয়ের বুক ভাঙা আর্তনাদ কোনো বাবা কি কঠোর হতে থাকতে পারে? নিয়াজ সাহেবও পারলেন না, শক্ত হাতে বুকে জড়িয়ে নিলেন মেয়েকে। ওনার চোখও আর্দ্র হয়ে এলো। মেয়ের মাথায় হাত বুলে দিয়ে চুলের ভাঁজে চুমুখে ধরে আসা গলায় বললেন, পাপা তোমার ওপর রেগে নেই প্রিন্সেস, কেঁদো না আর। তোমার কান্না দেখলে পাপার কষ্ট হয় জানো না। রোশনি হাউমাউ করে কান্না করতে করতে মিসেস রোহিণীকে জড়িয়ে ধরে ক্ষমা চাইল। মিসেস রোহিণীর চোখ দিয়েও সমান তালে অশ্রু ঝরছে। তাদের আদরের মেয়ে চিরদিনের জন্য চলে যাচ্ছে তাদের ছেড়ে। এরপর এখানে এলেও আর আগের মতো থাকা হবে না, ভাবতেই বুক চিরে কষ্ট হচ্ছে। চিরচেনা বাড়িঘর, নিজের আপন মানুষদের ছেড়ে হতে হবে অন্যের ঘরের ঘরণী। এটা যে একটা মেয়ের জন্য কতটা যন্ত্রণাদায়ক ব্যাপার তা কেবলমাত্র একটি মেয়ে উপলব্ধি করতে পারবে। মিসেস রোহিণী মেয়েকে সান্ত্বনা দিলেন, তবে এই কান্না থামার নয়। কাঁদতে কাঁদতে হেসকে উঠে যাচ্ছে। আনভিসা এগিয়ে রোশনিকে ছাড়িয়ে আনতে গেল। এবার রোশনি মাকে ছেড়ে আনভিসা তাজরিনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আনভিসারও দু চোখ ভিজে এলো। তাজরিনের পাথরের হৃদয়টাতেও শূন্যতার ঢেউ আছড়ে পড়ল। দু চোখ আর্দ্র হয়ে এলো। তাদের আর কভু একত্রে থাকা হবে না পূর্বের ন্যায়। কভু একসাথে চায়ের আড্ডায় মেতে ওঠা হবে না। একজনের দুঃখে অন্য দুজন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেতে আসবে না। ভাবলেই দুঃখে বুক ফেটে কান্না আসতে চায়। তবে কি আর করার? ভাগ্য যে পূর্ব নির্ধারিত, বিধির লিখন কি খণ্ডানো যায়? এই বিদায় যে প্রতিটি মেয়ের ভাগ্যেই পূর্ব হতে লিখিত। এদিকে রোশনির কান্না ভেজে মুখশ্রী বড্ড পীড়িত করেছে জিদানের হৃদয়। রোশনির বাঁধ ভাঙা কান্নার স্বর জিদানের বক্ষস্থলে তীরের মতো এসে বিচ্ছে। সেবার তস্ত্রপায় এগিয়ে গেল ক্রন্দনরত বধূর দিকে। জিদানকে এগিয়ে আসতে দেখে আনভিসা রোশনিকে শান্ত করার চেষ্টা করে নিজের থেকে দূরে দাঁড় করালো। ওয়াদা করলো তারা গিয়ে রোশনির সাথে দেখা করবে। এর মধ্যেই জিদান এগিয়ে এসে আনভিসা আর তাজরিনকে বিনত স্বরে অনুরোধ করলো তারা যেন রোশনির সাথে জিদানদের বাড়িতে যায়। সিহানও আছে, এমনই আনভিসাকেও দাওয়াত দিয়েছে জিদানের মা। তারা গেলে উনিও খুশি হবেন, রোশনিও ভরসা পাবে। তবে আনভিসা অত্যন্ত মার্জিত ভঙ্গিতে সে প্রস্তাব নাকচ করে জানালো তারা কাল বৌভাতের অনুষ্ঠানে উপস্থিত থাকবে। এখন যা সম্ভব নয়। অগত্যা বাধ্য হয়ে রোশনির একাই রওনা দিতে হলো শ্বশুর লয়ের উদ্দেশ্যে। অবশ্য তার দুজন কাজিন সাথে যাচ্ছে। তারপরে সে তো আর তাদের সাথে তেমন ঘনিষ্ঠ না, তাই দুঃখ হলো তার। অচেনা পরিবেশে অপরিচিত মানুষদের সাথে কিভাবে মানিয়ে নেবে নিজেকে। বাইকে বসে এক হাতে শাড়ি সামলে অপর হাতে আঁকড়ে ধরল অর্ধাঙ্গের কাঁধ। জিদান বাইকের গিয়ারে টান দিয়ে বাইকের স্পিড বাড়িয়ে দিল। নিজের কাটানো শৈশব, কৈশোরের স্মৃতি, প্রিয় বন্ধু, আপনজন সবকিছু পেছনে ফেলে রোশনি চলল নতুন গন্তব্যে, যেখানে ভরসার হাত হয়ে সাথে থাকবে শুধুমাত্র সামনে বসা মানুষটি। রোশনির কান্না এক বিন্দু কমেনি। বাইকে বসে এখনো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে সে। বাইকের স্পিড বেশি থাকার কারণে চারপাশটা ঝাপসা হয়ে আছে। তীব্র হাওয়ায় বেগে উঠছে তার দোপাট্টাও ছেড়ে রাখা কেশরাশি। জিদান সামনে দৃষ্টি রেখে গম্ভীর কণ্ঠে বলল, এখনই কান্না না থামালে তোমাকে এই মুহূর্তে এখানে ফেলে রেখে যেতে আমি দুবার ভাববো না। বিস্ময়ে কান্না ভুলে গেল রোশনি। শক্ত করে জিদানের কাঁধ আঁকড়ে ধরে জিজ্ঞেস করলো, আপনি সত্যি আমাকে ফেলে যাবেন? আমি মিথ্যে বলি না। তাহলে আমাকে বিয়ে করতে গিয়ে যে এতগুলো মিথ্যে বললেন? বাধ্য হয়ে মায়ের আবদার রাখতে। আমাকে না নিয়ে গেলে আপনার মা আপনাকে বকা দেবেন না? হু কেয়ার্স, আপনি পাষাণ, মাত্র বুঝলেন না। এবার রোশনি আশেপাশে চোখ বুলালো। কান্নার কারণে এতক্ষণ চারপাশটা দেখা হয়নি, কিন্তু সব ঝাপসা দেখে তার খেয়াল হলো বাইক উঠছে উড়ন্ত গতিতে। উদ্বিগ্ন এসে বলল, এই বাইকের স্পিড কমান, আমার ঘুমটা উড়ে গেল।
ঘুমটা উঠবে কেন? রোশনি অতিষ্ঠ হয়ে চিরবিরিয়ে বলল, বাইক এভাবে চালালে আমি একটু পর উড়ে যাব। এবার জিদান বাইকের স্পিড খানিকটা কমিয়ে রগড় করে বলল, তা যাবে, তুলোর বস্তা বলে কথা। আপনিও একটা জাতা, বাইক থেকে ফেলে দেব কিন্তু। এবার রোশনি মুখ গোমরা করে বসে রইল। একটু পর তারা পৌঁছলো একটা ব্রিজের ওপর। ব্রিজটা সোনালি আলোয় ঝলমল করছে। অনেকগুলো গাড়ির শব্দে রোশনি মাথা ঘুরিয়ে পিছনে ফিরে তাকালো। দেখলো তাদের বিয়ের বরযাত্রীর কালো রঙা গাড়িগুলো তাদের পিছু পিছু আসছে। সবগুলো গাড়ির সামনে কি সুন্দর তরতাজা গোলাপ দিয়ে সাজানো। এবার তার খেয়াল হলো তারা বাইকে যাচ্ছে, বর কোনো প্রাইভেট কারে না গিয়ে বাইকে করে যাচ্ছে। ব্যাপারটা তার ভীষণ পছন্দ হলো। ওষ্ঠ কোণে ফুটে উঠল মিষ্টি হাসির রেশ। এই ঘাড়তারা লোকটা নিশ্চয়ই তেরামি করে বাইকে এসেছে। যাক, অন্তত একটা তেরামি তো ভালো জায়গায় করলো। আসসালামু আলাইকুম। এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমার তো অনেক বেশি ভালো লাগছে। দুটো গল্প আজকে শেষ হলো, আগামীকাল নতুন গল্প আসবে দুপুরবেলা। সবাই অনেক সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।